স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপিটির আদ্যপান্ত নিয়ে আলোচনা করব এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রথমবারের মতো যারা রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দুটো বিষয়ে দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন। যেটি শুরুতেই বলছিলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপিটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। মূলত পড়াশোনা শেষ করার পর আমেরিকাতে চাকরির বাজারে প্রবেশ এবং ক্যারিয়ার গড়ার যেই প্রসেস সেটি আসলে শুরু হয়। অনেক সময় দেখা যায় যে খুব শক্তিশালী স্কোর কিংবা খুব শক্তিশালী আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হলেও আপনি হয়তো বা চাকরির বাজারে আপনার কাঙ্ক্ষিত যে কাজটি সেটি হয়তো পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওপিটির এই জার্নিতে আপনার সামনের দিকে চ্যালেঞ্জগুলো কি কি, সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় বা কি, সেই বিষয়গুলোই জানবো একজন বিশেষজ্ঞ অতিথি। যেটি বলছিলাম, আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন মেটা ইনফোটেকের সিইও মাহবুব সিদ্দিকী। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, যদি আপনি চান আপনি সেখানেও যুক্ত হতে পারেন। বরাবরের মতো লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে দিতে পারবেন। আর এর বাইরে আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত অতিথি জনাব মাহবুব সিদ্দিকী। ওপিটিটা কি, কিভাবে এই প্রোগ্রামটি কাজ করে, শুরুতে একটু সংক্ষেপে আগে জেনে নিই, তারপর আসলে বিস্তারিত যাব। অবশ্যই ওপিটি যেটা স্ট্যান্ড করে হচ্ছে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যারা F1 ভিসাতে আমেরিকাতে আসছে এবং তারা যারা ডিগ্রি কমপ্লিট করে তাদের জন্য এটা আসলে একমাত্র লিগ্যাল পাথওয়ে যেখানে তারা তাদের একাডেমিক্স থেকে প্র্যাকটিক্যাল লাইফে ইন করতে পারে। হ্যাঁ, তো এখন এই ওপিটিতে যেটা হচ্ছে যে একজন যখন ব্যাচেলার ডিগ্রিটা শেষ করতেছে তখন তাদেরকে সাধারণত 1 বছরের জন্য ওপিটি দেওয়া হয়। বাট যারা স্টেম থেকে আসতেছে, হ্যাঁ, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে তাদের জন্য আসলে আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে যারা আমরা যদি দেখি যে যারা এখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা যখন এখানকার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে তারা যে ধরনের ইনভেস্ট করতেছে, যারা যে টাইম দিচ্ছে, হ্যাঁ, এটার পরে আসলে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তাদের আসলে গোলটা কিন্তু হচ্ছে আমেরিকার এখান থেকে কাজের এক্সপিরিয়েন্সটা নেওয়া, এখানকার বড় বড় এমপ্লয়ারদের সাথে কাজ করা এবং নিজের সেই পোর্টফোলিও বা সেই স্কিল সেট বিল্ড করা, যার ফলে এটা আসলে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আর আমরা যদি লিগ্যালিটির ব্যাপারটা দেখি, এটা আসলে মনে করেন যে একমাত্র তারা এইটার মাধ্যমেই তারা এখানে কাজের সুযোগ পেতে পারে এবং ইন ফিউচারে তারা আরো লং টার্ম ক্যারিয়ার বিল্ড করতে পারে ওপিটির মাধ্যমে। জি, বড় চ্যালেঞ্জগুলো কি কি, বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করছে ওপিটিতে? অবশ্যই ফার্স্ট আমি যেটা বলবো যে আমি যেটাকে বলি যে স্কিলস রিয়ালিটি গ্যাপ। এখন আমরা যদি দেখি ওপিটি যারা পাচ্ছে, রাইট, তারা কিন্তু হচ্ছে তাদের ব্যাচেলার ডিগ্রি নিয়ে আসছে, তারা আসলে একজন স্টুডেন্ট যারা কমপ্লিট করতেছে, তাদের হয়তো বা থিওরিটিক্যাল নলেজ অনেক, তাদের একাডেমিক সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, কিন্তু যেখানে তাদের মেইন চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখনকার কোম্পানিরা যে ধরনের স্কিল সেট চাচ্ছে তার কারণ, এবং আমরা যদি এটা নিয়ে আমরা অনেক সময় ডিসকাশন করতেছি, সেটা হচ্ছে এখন জব মার্কেটও অনেক টাফার। রাইট, এখন এমপ্লয়াররা যখন একজনকে হায়ার করতেছে তারা কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট চায়। রাইট, তারা চাচ্ছে ডে 1 থেকেই যাতে একজন ওপিটি বা যে কোনো একজন এমপ্লয়ি তাকে যাতে কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারে, প্রোডাক্টিভিটি যেতে পারে। রাইট, তাতে যেটা হচ্ছে ওপিটির মেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে বা নলেজ আনতেছে, কিন্তু আসলে সে অনুযায়ী তারা প্র্যাকটিক্যাল সে এক্সপেরিয়েন্সটা আনতে পারতেছে না। সেখানে তারা যখন ইন্টারভিউ ফেস করতেছে, এমপ্লয়াররা তখন তারা দেখতেছে যে আসলে অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে যাদের সাথে কম্পিট করতেছে এই ফিল্ডের লং টাইম অথবা এক্সপেরিয়েন্স বা এখানকার টুলস টেকনোলজি সম্বন্ধে যাদের অভিজ্ঞতা, তাদের সাথে যখন কম্পিট করতেছে সেখানে তারা পিছিয়ে পড়তেছে। আর তার চেয়েও আরেকটা বড় চ্যালেঞ্জ আসলে ওপিটিদের জন্য স্পেশালি যেটা হচ্ছে এখানে কিন্তু তাদের জন্য একটা টাইম ফ্রেমটা অনেকটা লিমিটেড। তাদের অনলি 90 ডেজ পর্যন্ত টাইম থাকে আনএমপ্লয়েড থাকার। তার মানে ডিগ্রি শেষে 90 ডেজের ভিতরে তাদেরকে একটা জবে ল্যান্ড করতে হবে। তো যার ফলে ইন্টেন্স টাইম ফ্রেমের সাথে যখন স্কিল সেটের গ্যাপটা হয়ে যায় তখন এখন তারা প্রচুর ওপিটি আছে যারা এখন হয়তো বা স্ট্রাগল করতেছে, এবং এটার জন্য তাদেরকে ডেফিনেটলি স্পেসিফিক স্ট্র্যাটেজি নেওয়া উচিত। এটার জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি। আপনি স্কিল গ্যাপের কথা বলছিলেন, একটা উদাহরণ দেবেন কিনা?
অবশ্যই, যেমন আমরা যদি ডেটা অ্যানালিটিক্স এর কথা বলি, রাইট, একজন যখন একটা ব্যাচেলর কমপ্লিট করতেছে ডেটা সায়েন্স থেকে, হ্যাঁ, তারা হয়তো বা ডেটা অ্যানালিটিকের বিভিন্ন রকমের থিওরি জানে, তারা হয়তো বা সেখানে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে আসতেছে, তারা হয়তো বা পাইথন জানে, তারা হয়তো বা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে শিখে আসতেছে, বাট এখানে যে টুলগুলো ব্যবহার করতেছে, আমরা হয়তো বা ডেটা ব্রিক্স ব্যবহার করা হচ্ছে, বা এখানে আমরা AWS বা অ্যাজর ব্যবহার করতেছি বা ট্যাবলু ব্যবহার করতেছি, যে ধরনের প্র্যাকটিক্যাল সফটওয়্যারগুলো বা টুলগুলো কোম্পানি খুঁজতেছে, হয়তো সেখানে তাদের সেই স্কিল সেটটা নাই। আবার আমরা যদি সফটওয়্যার কিউয়ের কথা বলি, একজন কম্পিউটার সায়েন্স ব্যাচেলর ডিগ্রি, তারা কিন্তু প্রোগ্রামিং জানে, রাইট, তারা হয়তো অটোমেশন সম্বন্ধে জানে, তারা হয়তো থিওরি জানে যে কিভাবে একটা সফটওয়্যারকে টেস্টিং করতে হয়, সফটওয়্যার লাইফ সাইকেলটা জানে, কিন্তু তারা হয়তো বা সেখানে তারা কিছু কিছু সফটওয়্যার যেমন সেলিনিয়াম বলেন বা প্লেরাইট বলেন অথবা পোস্টম্যানের মতো যে টুলগুলা কোম্পানিরা সরাসরি ব্যবহার করতেছে, এবং আসলে কোম্পানি চায় যে একজন যখন জয়েন করবে, কোম্পানির এখন আর 6 মান্থ 1 ইয়ারে সেই টাইমটা নাই যে একজনকে তারা ট্রেন করবে, রাইট। তো দেখা যাচ্ছে এই যে স্পেসিফিক সফটওয়্যারগুলো লাগবে সেইখানে কিন্তু তারা সেখানে পিছিয়ে পড়তেছে। জি, কি করতে পারেন তারা সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ডেফিনেটলি এখানে 3টা স্টেপ। ফার্স্ট জিনিস হচ্ছে আমাদের যারা ওপিটি, যারা যখন একজন ডিগ্রি যখন ওপিটি পাচ্ছে, এমনকি ওপিটি ভিসার আগে থেকেই তাদেরকে যেটা করা উচিত, ফার্স্ট তাদের অ্যানালাইসিস করা উচিত যে মার্কেটে বড় বড় কোম্পানিরা তারা কোন স্কিল সেটগুলো চাচ্ছে, কি স্কিল সেটগুলো চাচ্ছে, রাইট। তো সেই স্কিল সেট অনুযায়ী, বর্তমান টেকনোলজি অনুযায়ী সেটা নিয়ে তাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, রাইট। সেখানে তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা এই ট্রেনিংগুলো ব্যবহার করতে পারে। অনলাইনে প্রচুর ট্রেনিং আছে, আবার আমাদের মতো প্রচুর ইনস্টিটিউশন আছে যারাও তাদেরকে এইভাবে ট্রেনিং করায়। দ্যাটস ফার্স্ট জিনিস করতে হবে। সেকেন্ড জিনিস তাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিক্যাল পোর্টফোলিও বিল্ড করা। তার কারণ হচ্ছে কি, যে আমি যেহেতু এ ধরনের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ওপিটি ভিসাধারী বা এদেরকে নিয়ে যখন কাজ করি, তখন দেখা যায় কি তারা তাদের রেজুমিটাতে হয়তো আমরা একাডেমিক দেখাচ্ছে, কোনো একটা সাবজেক্টে রিসার্চ করছে বা কলেজের কোনো একটা প্রজেক্ট তাদের রেজুমিতে দেখানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তারা যখন জবে যাচ্ছে, জবে তারা চাচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, রাইট। তো তাদেরকে যেটা করতে হবে, তাদেরকে সেই পোর্টফোলিওটা বিল্ড করতে হবে বেসড অন দো স্কিল সেট। এমনকি আমরা যেমন ফিউ উইকস ব্যাক আমরা এআই নিয়েও কথা বলছি, হ্যাঁ, আমরা যদি এআই কেও ব্যবহার করি, যে আমাদের একজন যদি এআই, যে কোনো এআই, আমরা চ্যাট জিপিটি বলি, কোপাইলট বলি, সেখানে যদি এই ধরনের এআই এর সাহায্য নেই, যে এই মুহূর্তে দ্যাট হোয়াট আর দ্য স্কিল সেট দ্যাট মোস্ট অফ দ্য কোম্পানিজ আর লুকিং ফর, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের সেই স্কিল সেটগুলো লিস্টিং আসবে এবং সেগুলোকে তাদেরকে বিল্ড করতে হবে। বাট থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। এরকম অনেক হচ্ছে যে তারা হয়তো বা অনেকে আছে, তারা হয়তো বা স্কিল সেটটা জানে, টেকনোলজিগুলো শিখছে, বাট তারা যখন এমপ্লয়ারের কাছে যখন ইন্টারভিউ ফেস করতেছে, যখন কেন এই ইন্টারভিউগুলো কিন্তু প্রচুরই হবে সিচুয়েশনাল, তখন হয়তো ইন্টারভিউয়ার হয়তো বা জিজ্ঞেস করতেছে যে সে কিভাবে পোস্টম্যান ব্যবহার করছে, বা কিভাবে তার ডেটা ব্রিক্সে কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, বা কি ধরনের একটা কোম্পানিতে যখন বড় ধরনের ডেটা সেট ব্যবহার করা হয় সেটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে, যদি ডেটা অ্যানালিটিক্স বা কিউ এগুলো বিভিন্ন ফিল্ডের কথা বলি, সেই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়তেছে। যার ফলে আমি মনে করবো ফার্স্ট তাদের টেকনোলজি, কারেন্ট টেকনোলজি জানা উচিত, সেকেন্ড তাদের ওইভাবে পোর্টফোলিও বিল্ড করা উচিত, এবং থার্ড তাদের ইন্টারভিউ প্রিপারেশন গুলো নেওয়া উচিত। আপনি ওপিটি হোল্ডারদের ক্ষেত্রে আসলে H1B স্পন্সরশিপের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দেবেন? আমি বলবো এখানে যেটা আমাদেরকে করতে হবে, যারা H1B, যেটা আসলে আমি মনে করি এটা তাদের অবশ্যই লং টার্ম প্ল্যান, যার ফলে এখানে তাদেরকে স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা ভেরি ইম্পর্টেন্ট, এবং ওপিটি থেকেই যাতে আমরা এটাকে বিল্ড করি। এখানে আসলে এটাকে করতে হবে কি, ইটস নট অ্যাবাউট লাক। তার কারণ H1B আপনি জানেন এটা আসলে লটারি, হ্যাঁ। এখন আমরা সেটার জন্য বসে থাকলে হবে না, এটার জন্য আমাদেরকে ভ্যালু ক্রিয়েশন করতে হবে। আমি মনে করি যারা ওপিটি দিয়ে যখন একজন জবে জয়েন করে, তারপরে থেকেই তাদের যেটা করা উচিত, তাদের এমপ্লয়ারদের সাথে সেই ধরনের রিলেশনশিপ বিল্ড করা, সেই ধরনের পোর্টফোলিও বিল্ড করা, সেই ধরনের এমপ্লয়ি যারা তারা হয়তো তাদেরকে ভবিষ্যতে স্পন্সরশিপ দিবে, এই ধরনের রিলেশনশিপটা বিল্ড করা উচিত তাদের সাথে। এবং এখানে আমাদের এটা হওয়া উচিত স্ট্র্যাটেজিক, ডে 1 থেকে সেটা করা উচিত। আপনি দেখেন যদি কেউ স্টেম ওপিটি নিয়ে আসে, রাইট, তাদের কিন্তু 3 বছর সময় পাচ্ছে, সুতরাং তারা কিন্তু H1B প্রসেসে অ্যাটলিস্ট 3 টাইমস ট্রাই করতে পারে, সেখানে ডেফিনেটলি তাদের পসিবিলিটি অনেক বেশি হাই হবে। সুতরাং তাদেরকে যেটা করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি ফ্রম ডে 1 থেকেই তাদের এইটার প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশনের সম্বন্ধে যেটা বললাম, টেকনোলজি শেখা বা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে ওইভাবে আগানো উচিত। জি, এটা তো আসলে একটা লং টার্ম প্রসেস, সেটা নিয়ে আসলে অনেকে চিন্তিত থাকেন, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? লং টার্ম
টার্ম প্রসেস বলতে আপনি H1B-র কথা যদি বলেন, H1B র কথা হ্যাঁ, তো এটা লং টার্ম প্রসেস, এবং এটাই তো আসলে ইভেনচুয়ালি ওপিটি থেকে H1B হচ্ছে সবচেয়ে বেস্ট প্যাথওয়ে, হ্যাঁ, এবং এটা তো লং টার্ম কেরিয়ার বিল্ডিং এর জন্য তাদের যেটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট যারা ওপিটি দিয়ে যখন কেউ জবে জয়েন করতেছে বা ওপিটি নিয়ে যখন কেউ জব মার্কেটে যাচ্ছে, তখন থেকেই তাদের আরেকটা যেটা কাজ করা উচিত যে তাদের মার্কেট রিসার্চ করা উচিত যে আমেরিকাতে যে কোম্পানিগুলা H1B বা স্পন্সরশিপের জন্য ফ্রেন্ডলি, এখানে প্রচুর কোম্পানি আছে, যেমন হাইটেক যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এটার জন্য এটা অলওয়েজ করে থাকে। সুতরাং ফার্স্ট আমি মনে করি যে ওপিটি ধারীদেরকে ওই ধরনের এমপ্লয়ীদেরকে টার্গেট করা উচিত এবং তাদের সম্বন্ধে তাদের রিসার্চ করা উচিত। এমনকি সিম্পল জিনিস, আমি যখন ওপিটি বা আমি যখন একটা কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন কিন্তু তাদের যেমন কিছু কিছু সিম্পল কোয়েশ্চেন সেখানে আসতে পারে, যে সেটা হচ্ছে যে হোয়াট ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, why you want to work for our company, right? Simple question like that. তো তখন যেটা হবে যে আসলে কোম্পানিরা যেটা খুঁজতেছে যে তারা কিন্তু একজন এমপ্লয়িকে লং টার্ম এমপ্লয়ি হিসেবে চায়। তারা চায় না যে একজন এমপ্লয়ি জয়েন করলো 1 বছর বা তারপরে তারা কোনো কারণে তাদের হয়তো ভিসা এক্সটেন্ড হলো না বা তারা H1B পাইলো না, সেই ক্ষেত্রে তারা সেটা করতে চায় না। যার ফলে আমাদেরকে স্ট্র্যাটেজিক হইতে হবে, আমাদেরকে ওই ধরনের কোম্পানি নিয়ে রিসার্চ করে তাদের সম্বন্ধে জেনে ওইভাবে আমাদেরকে ইন্টারভিউ প্রসেসে ইন করতে হবে, এবং যাতে আমরা সেই ব্রিজটা বিল্ড করতে পারি যেখানে এমপ্লয়াররাও ইন্টারেস্টেড হচ্ছে একজন ওপিটি ভিসাকে তাদেরকে স্পন্সরশিপ করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আসলে ওয়ার্স্ট কেস সিনারিও, এখানে আমাদের বিভিন্ন কনসাল্টিং কোম্পানি আছে, এমনকি আমরা MIT-তেও আমরা বিভিন্ন আমাদের কমিউনিটির অনেককেই আমরা এই প্রসেসের জন্য আমরা হেল্প করে থাকি, তারা যাতে ওপিটির ভিসা এমপ্লয়মেন্ট এবং সেটা থেকে তারা যাতে H1B-তে প্রসেসে আগাতে পারে। তো আগের থেকেই তাদেরকে এই মাইন্ডসেটটা রাখতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে এটাতে অগ্রসর হওয়া উচিত। আমাদের কাছে অনেক কিন্তু আসলে স্টুডেন্টরা কমপ্লেইন করে যে তারা আসলে ওপিটির সেশনে যখন আসে, মানে ওপিটির পিরিয়ডটা যখন পার করে, তারা অনেক ভুয়া কোম্পানি কিংবা ভুয়া এজেন্সির পাল্লায় পড়ে। সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? এখন আসলে এটা ডেফিনেটলি আমি মনে করি আমরা যখন যে কোনো কোম্পানিতে আমরা যাচ্ছি, অবশ্যই তাদের সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখা উচিত, রাইট? যে তাদের আসলে ওপিটি বা H1B বা তাদের ট্রেনিং এর আসলে সেই ধরনের রেফারেন্স চেক করা উচিত যে সেখানে তারা আসলে এইটাতে সাকসেসফুল কিনা। তার কারণ অনেকে আছে তাদের যদি সেই ব্যাকগ্রাউন্ড না থাকে, যেহেতু আপনি জানবেন এখানে আসলে অনেক ধরনের বিউরোক্রেটিক্যাল ব্যাপার আছে, এখানে ডিপার্টমেন্ট অফ লেবারের ব্যাপার আছে, এখানে একটা কোম্পানিকে আসলে ওইভাবে সেট আপের ব্যাপার আছে, রাইট? যার ফলে তাদের সেটা ডেফিনেটলি ইনভেস্টিগেট করা উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে যদি ট্রেনিং এর কথা বলি, আসলে স্কিল গ্যাপটা তো অবশ্যই পূরণ করতে হবে এখানে। তো আমাদের মতো যারা কোম্পানি আছে তারা আমরা যেটা করি, আমাদেরকে ডেফিনেটলি ট্রেনিং এ ফোকাস দিতে হয়, বিকজ আদারওয়াইজ আমরা যদি একজন ওপিটি ভিসাধারীকে ট্রেন না করি তাহলে কিন্তু তাদের আসলে মার্কেটেবল স্কিল সেটটা বিল্ড হয় না, রাইট? সুতরাং তাদেরকে এটা কানেকশন করতে হবে এবং দেখতে হবে যে আসলে যে সাবজেক্টগুলোতে তাদেরকে এক্সপার্টিস দেওয়া হচ্ছে সেগুলো আসলে কতটুকু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তারা পাচ্ছে, যেটাকে তারা ব্যবহার করতে পারে এবং যেটাকে ব্যবহার করে তারা সাকসেসফুল হতে পারে। জি, অনেক সময় যদি তারা ওপিটি পিরিয়ডের মধ্যে চাকরি না পায়, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে বিকল্প পথগুলো কি হতে পারে? অবশ্যই আসলে এটা কিন্তু অনেক যথেষ্ট বিকল্প পথ আছে এবং সেখানে আমি যেটা বললাম যে আসলে এখানে রিলেশনশিপ বিল্ডের ব্যাপার আছে, এখানে সঠিক জায়গায় কথা বলার ব্যাপার আছে, রাইট? যেমন আমাদের এখানে যেটা হয় এখন, এবং বিশেষ করে এটা অনেক বেশি সত্যি এই কারণে যে এখন যেহেতু জব মার্কেট অনেক টাফ, এখন মনে করেন যে এখানেই আমরা অনেকেই স্ট্রাগল করতেছে জব পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওপিটি ক্ষেত্রে এটা আরো বেশি একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এখানে এরকম অনেক এজেন্সি আছে, বা যেমন আমরা যেহেতু আইটি কনসাল্টিং এর সাথে যুক্ত, এবং আমি জানি এরকম আমাদের কমিউনিটিতে অনেক আইটি কনসাল্টিং কোম্পানি আছে, তারা আমরা সেই ক্ষেত্রে ওপিটি ভিসাধারীদেরকেও আসলে টেম্পোরারিতে তারা যাতে কোনো স্পেসিফিক রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে পারে বা সেখানে ইনভলভ হইতে পারে সে ধরনের জন্য আমরা ব্যবস্থা করে থাকি, যাতে তাদের ভিসাটা যাতে এক্সপায়ার না হয় এবং এই বাই দ্য মিন টাইম তারা যাতে সেভাবে তাদের মার্কেটেবল স্কিল সেট বিল্ড করতে পারে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যাচাই বাছাই করে সেই ধরনের কনসাল্টিং কোম্পানি যাদের সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যাদের সেই ধরনের
সেট আপ আছে, এবং সেখানে যাতে তারা এখন হয় কি অনেক সময় অনেকে আমরা মনে করি ওকে আমার যা শুধু ভিসাটা ঠিক রাখা দরকার, বাট আসলে এটা শুধু ভিসা ঠিক রাখা নয়, অ্যাট দ্য সেম টাইম আপনার সেই স্কিল সেটটাও যাতে বিল হয়। তো সেই ধরনের কোম্পানির সাথে বা সেই ধরনের রিলায়েবল এজেন্সির সাথে তাদের কাজ করা উচিত। জি, আমাদের কমিউনিটিতে আরেকটা অভিযোগ খুব বেশি গুরুতর পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির সাথে অর্থের লেনদেনটা যেটা সেখানে আসলে স্বচ্ছতা বজায় থাকে না পরবর্তীতে। আপনি আসলে যারা সেবা গ্রহীতা আছে তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন যে কোনো কোম্পানির সাথে চুক্তি করার আগে আসলে কোন কোন দিকগুলোতে খেয়াল রাখা উচিত এই ক্ষেত্রে? অবশ্যই ফার্স্ট যেটা আমি বলবো আসলে ইভেন্চুয়াল গোলটা আমাদের কি, রাইট? একজন ওপিটি ভিসাদারির ইভেন্চুয়াল গোলটা কিন্তু হচ্ছে যে দুইটা, একটাতে ফার্স্ট হচ্ছে আমাদের মেক শিওর করতে হবে যা তারা যাতে ইনাফ টাইমটা পায় ওপিটি ভিসাতে, যে 90 ডেজ এর যে প্রবলেমটা, রাইট, সেটা যাতে ফিক্স হয়। আর এট দ্য সেম টাইম সেই 90 ডেজ বা উইদিন দ্যাট 1 ইয়ারের যে টাইম ফ্রেমটা তারা পাচ্ছে ইনিশিয়ালি, সেই সময় যাতে তাদের স্কিল সেটটা বিল্ড করতে পারে। এখন হ্যাঁ, আমরা অনেক অর্গানাইজেশন বা আমরা নিজেরাও এরকম করে থাকি, সেটা হচ্ছে কি যে আমরা যখন একজনকে সেই স্কিল সেটটা বিল্ড করতেছি, আমরাও চাই তারা যাতে সেই ধরনের কমিটমেন্ট নিয়ে আসে, রাইট? তো সেই ক্ষেত্রে হয়তো বা সেখানে ট্রেনিং ফি ইনভলভ হতে পারে, বাট আমি মনে করি এখানে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আসলে এখানে কি ধরনের সার্ভিসটা তারা পাচ্ছে, সেখানে তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা পাচ্ছে কিনা, এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা কি বা কোন ফিল্ডে তারা সরাসরি এমপ্লয়ারদের সাথে কথা বলতে পারে কিনা। তো আসলে দুইটা সেক্টরে তাদেরকে যেমন এজেন্সির সাথে কাজ করতে হবে নিজের স্কিল সেট বিল্ড করার জন্য, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে সেই নিজস্ব সেই মার্কেটিং স্কিলটাও করতে হবে, যাতে এখানকার যে কোম্পানিরা আছে তাদের ওখানে থেকে তারা কিভাবে তারা সেখানে পজিশন করতে পারে বা সেখানে তারা কিভাবে সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারে। জি, মাহবুব সিদ্দিকী, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা ওপিটি হোল্ডারদের জন্য? অবশ্যই, আমি মনে করি যখন এটা আসলে হওয়া উচিত ভেরি মাচ স্ট্র্যাটেজিক, এবং আমি অনেক সময় যেটা দেখি আমাদের কমিউনিটি অনেকেই যেটা ভুল করে সেটা হচ্ছে যে তারা দেখা যায় যে তারা যখন ওপিটি ভিসাটা পাচ্ছে, পাওয়ার পরে তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা আসলে অপেক্ষা করে এই ভিসাটা যাতে মানে এক্সপায়ার না হয়। আমি মনে করি ওপিটি ভিসার ইস্যু হওয়ার আগে থেকেই তাদেরকে সেই ট্রেনিং, সেই মাইন্ডসেট নেওয়া উচিত, স্কিল সেট বিল্ড করা উচিত, এবং সেই ধরনের রিলেশনশিপ বিল্ড করে সঠিক এমপ্লয়ারের সাথে রিসার্চ করে সেভাবে তাদের স্ট্র্যাটেজিক্যালি মার্কেটে নামা উচিত এবং সেই স্কিল সেটটা বিল্ড করা উচিত। তারপরে অবশ্যই আমরা যে বিভিন্নভাবে যে স্পেসিফিক স্কিল সেট বিল্ড করার যে প্রসেসগুলো পড়লাম সেইভাবে করা উচিত, এবং তাদেরকে অবশ্যই কোনো এজেন্সির সাথে কাজ করার আগে তাদের সেই রিলায়েবিলিটি এবং তাদের সাথে তাদের এনভায়রনমেন্ট এবং তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের কাছ থেকে রেফারেন্স চেক করে সেখানে থেকে তাদেরকে এই ব্যাপারে আগানো উচিত। বিকজ একজন যখন ওপিটি ভিসা পায় তারা অলরেডি তারা অনেক প্রচুর ইনভেস্ট করে এখানে এডুকেশনের ক্ষেত্রে। সুতরাং এডুকেশনের পরে যাতে তাদের সেই এডুকেশনটাকে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেজন্য তাদের আরো মানে সঠিকভাবে এদিকতে মানে সঠিক পলিসি ফলো করে বা সঠিক পদ্ধতি ব্যবহার করে আগানো উচিত বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছে দ্য ভিউজ অনুষ্ঠানে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আগেই বলেছিলাম যারা প্রথমবারের মতো রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে যাচ্ছেন তারা আসলে কিভাবে প্রস্তুতি নেবেন, এটি আমাদের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন মির্জা রিয়েল এস্টেটের অ্যাডভাইজার নাজনীন মির্জা। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপলা, আমাকে আজকে টিভিএন প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। আর ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা এই মুহূর্তে আজকে টিভি সেটের সামনে বসেছেন আমার কথা শোনার জন্য। আর ধন্যবাদ তাদেরকেও যারা পরে এই শোটা আবার ফেসবুকে দেখবেন বা ইউটিউবে দেখবেন। দর্শক, আপনারা কিন্তু চাইলেই যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, যদি চান টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো পরামর্শ তো দিতেই পারেন, সেই সাথে আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি নাজনীন মির্জা। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথমবারের মতো রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি যারা কিনবেন তাদের প্রস্তুতির বিষয়ে আসবো। আগে শুনি যে এই সময়টা আসলে কেমন যাচ্ছে, মানে এখন কি আসলে ইনভেস্ট করার মতো সময়? আমি যেটা বলবো যে রিয়েল এস্টেট হচ্ছে এমন একটা ব্যাপার, প্রত্যেকটা সময় একটা অপরচুনিটি থাকে, কিছু না কিছু অপরচুনিটি থাকবেই। যেমন রিয়েল এস্টেটের বাড়ি কেনা বেচার ক্ষেত্রে ইম্পর্টেন্ট দুটো যেই জিনিস কাজ করে সেটা হচ্ছে বাড়ির মূল্য, আরেকটা হচ্ছে রেট কেমন যাচ্ছে। সো এইটা কিন্তু একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে। যখনই দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে বাড়ির দাম বাড়ছে, আবার যখন বাড়ির দাম ইন্টারেস্ট রেটটা আবার একটু বাড়ছে তখন আবার বাড়ির দামটাও অ্যাডজাস্ট হচ্ছে। এই মুহূর্তে মার্কেট
মার্কেটে আমরা যেটা দেখছি, বাড়ির দাম গত 2-3 বছরে যেভাবে যেই অনুপাতিক হারে বেড়ে গিয়েছিল, এখন কিন্তু ওইটা আবার এখন একটু অ্যাডজাস্ট হচ্ছে। প্রতিদিনই আমরা যখন MLS এ ঢুকছি তখন কিন্তু একটা বড় পোর্শন আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির দাম ডিক্রিজ হচ্ছে, হুইচ ইজ একটা গুড সাইন যারা এখন চিন্তা করছেন যে বাড়ি ইনভেস্ট করি বা বাড়ি কিনি, যেটাই হোক না কেন। সো মার্কেটটা একটু শিফট আমরা দেখতে পাচ্ছি এখন। জি, প্রথমবার যারা কিনবেন, আমি আসলে একদম মূল প্রশ্নে আসতে চাই, তারা আসলে কি ধরনের প্রস্তুতি নেবেন? এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। তো কিছু ক্লায়েন্টস আমাদের কাছে আছে যারা সবসময় আসে নিজেরা বাড়ি কিনবেন নিজেরা থাকার জন্য। তো এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যখন নিজেদের একটা থাকার জায়গা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা চিন্তা করে যে আরেকভাবে চিন্তা করে যে কিভাবে একটু রেন্টাল ইনকাম পাওয়া যায় একটা বাড়িতে, কেননা ইনভেস্ট করি না, কারণ নিজে তো একটাতে আছি, আরেকটা কিছু করি। আর রিয়েল স্টেট হচ্ছে এমন একটা ব্যাপার যেটাতে আপনি জেনারেশনাল ওয়েলথ ডেভেলপ করতে পারেন। লাইক আপনি হয়তো আজকে কষ্ট করে একটা বাড়ি কিনছেন, যেটা এখন হয়তো আপনি অল্প কিছু ক্যাশ ফ্লো পাচ্ছেন, কিন্তু এটা কিছুদিনের মধ্যে যখন পে অফ হয়ে যাবে, আপনার নেক্সট জেনারেশন যে আছে, আপনার ছেলে মেয়ে, তারা কিন্তু ওইটার আরো ভালো এনজয় করতে পারবে। তো এইটার ডেফিনেটলি বেশ কিছু স্টেপস আছে, আজকে আমরা ওই স্টেপস গুলো নিয়ে কথা বলবো যে রেন্টাল প্রপার্টি যখন আপনি কিনবেন ইনভেস্টমেন্ট পারপাজে, তখন কি কি স্টেপস ফলো করবেন। আরেকটা জিনিসও আছে যে এই রেন্টাল ইনভেস্টমেন্ট গুলো যখন আপনারা কিনছেন, তখন কিন্তু ট্যাক্স ব্রেকেরও একটা ব্যাপার আছে। আপনারা আপনাদের সিপিএ এর সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারেন যে কি কি ধরনের ট্যাক্স ব্রেকস আপনারা পাচ্ছেন যখন আপনাদের একটা ইনভেস্টমেন্ট প্রপার্টিজ হচ্ছে। তো আজকে দর্শক আমরা আলোচনা করব যে স্টেপস গুলো কি কি আপনারা ফলো করবেন যখন আপনারা প্ল্যান করছেন যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন। প্রথম যেটা আপনাদের সর্বপ্রথম মাথায় আসতে হবে যে ডাউন পেমেন্টের ব্যাপারটা, কারণ আপনি যখন একটা বাড়ি কিনবেন ডেফিনেটলি সেটাতে আপনার কিছু ডাউন পেমেন্ট দিয়ে তারপর বাড়িটা কিনতে হবে। ওই সময়টা এখন আর নেই যে জিরো ডাউনে আপনি বাড়ি কিনবেন। তো আমরা যতটুকু আমরা লেন্ডারের কাছ থেকে জানতে পারি যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি যখন আপনি কেনেন, তখন কিন্তু আপনি সেকেন্ড টাইম বায়ার হয়ে যাচ্ছেন, বা আপনি ফার্স্ট টাইমও যদি হন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার 20% ডাউন পেমেন্ট থাকতে হবে। আরেকটা যেটা ব্যাপার আছে, এফএইচএ লোন একটা ব্যাপার আছে। সো এফএইচএ লোনের থ্রুতে আপনারা 3.5% ডাউন দিয়ে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এফএইচএর একটা গাইডলাইন আছে যে ওই বাড়িটাতে আপনার অন্তত 1 বছর থাকতে হবে। সো ফর অ্যান এক্সাম্পল, আজকে আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাই, কিন্তু আমার এত টাকা জমানো নেই, আমার 20% নেই, আমি হয়তো এফএইচএ লোনের রাউটে যাব। সেক্ষেত্রে আমি একটা 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি বাড়ি কিনলাম, কিনে সেটার একটা ইউনিটে আমার ওনার হিসেবে আমার অন্তত 1 বছর থাকতে হবে, তারপর আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি। সো ডাউন পেমেন্টটা যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর এফএইচএ লোনের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যখনই আপনি 3.5% দিচ্ছেন, আপনার কিন্তু আরেকটা কস্ট ওটাতে অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলি এমআইপি, মর্টগেজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। সো ওইটাও কিন্তু আপনার ক্যালকুলেট করতে হবে। তারপর সেকেন্ড স্টেপ আসবে হচ্ছে আপনার ক্রেডিট স্কোরের কি অবস্থা। যদিও আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি যখন ব্যাংকের কাছে যাচ্ছেন, ব্যাংক কিন্তু আপনার ক্রেডিটটা চেক করবে। সো অ্যাজ এ কনজিউমার ব্যাংকের কাছে ফার্স্টে যাওয়ার আগে আপনি নিজেই জেনে নিতে পারেন আপনার ক্রেডিট স্কোরটা কেমন। সেক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন আপনার যে ক্রেডিট কার্ডের যে অ্যাপসগুলো থাকে বা ব্যাংকিং অ্যাপসগুলো থাকে, ওখানে গিয়ে আপনার ক্রেডিট স্কোরটা দেখে নিতে পারেন। ইউজুয়ালি যখন আপনি একটা প্রপার্টি কিনতে যান, সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরটা 730-র উপরে হলে ইটস বেটার। নট লাইক যে আপনার কম, যাদের ক্রেডিট স্কোরটা কম আছে তারা কিনতে পারছে না, কিন্তু ক্রেডিট স্কোরটা আপনার যতটা ভালো হবে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেটের বেনিফিটটা পাচ্ছেন। আচ্ছা, অবভিয়াসলি মর্টগেজ হচ্ছে একটা রিস্ক বেসড প্রোডাক্ট। সো যখনই লেন্ডার দেখবে আপনার ক্রেডিট স্কোরটা খুব ভালো, তখন কিন্তু আপনি একটা বেটার ইন্টারেস্ট পাচ্ছেন, যেটা আপনার ফিউচারে যখন আপনি ক্যালকুলেট করছেন যে আপনার ইনকাম কত আসছে, ডেফিনেটলি আপনি ওটার সুবিধা একটা পাচ্ছেন। থার্ড স্টেপটা হচ্ছে একজন লেন্ডারের সাথে কথা বলুন। আমরা আমাদের কমিউনিটিতে অনেক সময় দেখতে পারি যে একজন বাড়ি কিনতে চাচ্ছে, উনি লেন্ডারের সাথে কথা না বলে আগেই মার্কেটে নেমে গেলেন, বাড়ি দেখা শুরু করলেন, উইচ ইজ কমপ্লিটলি রং। এই কারণে আগে আপনার অ্যাফোর্ডেবিলিটিটা জানুন
যে ব্যাংক আপনাকে কত টাকা লোন দেবে, তারপর নাম্বারটা জেনে যখন আপনি বাড়ি খুঁজতে যাবেন তখন আপনি কিন্তু একজন এডুকেটেড কনজিউমার, আপনার কত টাকা আপনি ব্যাংকের থেকে পাবেন এবং কত টাকা স্পেন্ড করতে পারবেন। সো লেন্ডারের কাছে যখন যাবেন তখন অনেকেই একটা কথা শুনি যে ভয় পায় যে লেন্ডারের কাছে গেলেই তো ও আমার ক্রেডিট পুল করবে এবং তাতে করে আমার ক্রেডিট স্কোরটা নেমে যাবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি যখন একটা লেন্ডারের কাছে যাবেন আপনি তাকে বলতে পারেন যে এখনই হার্ড পুল করার দরকার নেই, আমি বাড়ি খুঁজছি, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া, আমি এই নেইবারহুডে খুঁজছি। এবং তখন আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন করবে লেন্ডার, লাইক আপনার ইনকাম কত। কিন্তু ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওখানে আপনার ইনকামের চেয়ে বাড়ির ইনকামটা ওরা দেখে, যে যেই রেন্টাল ইউনিটটা আপনি কিনবেন সেখান থেকে কেমন ইনকাম আসছে। সো তার সাথে আরো যেটা তারা চেক করবে, আপনার লেন্ডার আপনার ক্রেডিট স্কোর চেক করবে এবং অ্যাসেটস, যেটা বললাম যে ডাউন পেমেন্ট আপনার জমাতে হবে, ওই ডাউন পেমেন্টটা চেক করবে। সো বেসড অন এই তিনটা জিনিসের উপরে আপনাকে আপনার ব্যাংকার তখন একটা নাম্বার বলতে পারবে যে তুমি যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবে তো তুমি এই পর্যন্ত এত পর্যন্ত অ্যাপ্রুভ হতে পারো, ওই নাম্বারের উপরে খোঁজো। স্টেপ 4টা হচ্ছে আপনি যখন জেনে গেলেন আপনার লেন্ডারের কাছ থেকে যে আপনি কত টাকা পর্যন্ত এফোর্ড করতে পারবেন, লোন পাবেন, তখন স্টেপটা হবে হচ্ছে আপনার নেইবারহুডটা রিসার্চ করা। কারণ এখানে আপনি থাকছেন না, এখানে আপনি বাসাটা ভাড়া দিয়ে দিচ্ছেন। সো আপনার যেই কাজগুলো তখন করতে হবে, কিছু কিছু জিনিস আছে টেনেন্টদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 হচ্ছে ট্রান্সপোর্ট, যে বাসাটা মানে ট্রান্সপোর্টের কাছাকাছি কিনা, যে তারা কাজে যাবে। আরেকটা ব্যাপার আছে স্কুল, কারণ যেহেতু ফ্যামিলিরা থাকবে তো তাদের কাছে স্কুলটা অনেক ইম্পর্ট্যান্ট, কোন জায়গায় কোন স্কুল রেটিংটা কেমন। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে ওই এরিয়াটার জব অপরচুনিটিটা কেমন। তো রেন্টাল বাড়িগুলো যখন আমরা দেখব তখন ওটার আশেপাশে বড় কোনো অফিস আছে কিনা যেখানে এমপ্লয়িজরা এভরিডে যাচ্ছে, কোনো মল আছে কিনা, বড় কোনো কোম্পানিজ আছে কিনা। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেট অ্যামাউন্ট অফ রেন্টাল ইনকাম তখন আপনি কোনো রকমের ভয় ছাড়া পাচ্ছেন। সো ওই নেইবারহুড রিসার্চ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস অনেকে বলতে পারেন যে আমি অ্যাপার্টমেন্ট কিনতে চাই, কারণ আমি হয়তো এত টাকার ব্যাংক অ্যাপ্রুভাল পাবো না, সো লেটস গো ফর অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের রেন্টাল ইনভেস্টমেন্ট হিসেবে একটা ছোট ইস্যু আছে, সেটা হচ্ছে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর অনেক হাই আপনার HOA ফিজ থাকে, যেটাকে আমরা সার্ভিস ফিজ বলি। সো অ্যাজ অ্যান ইনভেস্টর, আপনি যেহেতু রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন, একটা অ্যাপার্টমেন্টের এক্সপেন্স গুলো যখন আপনি দেখেন, কারণ আপনার যে রেন্টাল ইনকাম আসবে সেখান থেকে এক্সপেন্সটা ডিডাক্ট করতে হবে। সো HOA যদি অনেকখানি টাকাটা নিয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কমে যাচ্ছে। এবং আপনার এই কোঅপ বিল্ডিংস বলেন, কন্ডোমিনিয়ামস বিল্ডিং বলেন, ওদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। আপনি হয়তো ভেতরে কোনো রেনোভেশন করতে চাচ্ছেন, ওরা হয়তো সেটাতে রাজি হচ্ছে না বা অনেক ডিফিকাল্টি, হার্ড টাইম দিচ্ছে, অনেক গাইডলাইন্স থাকে। সো কন্ডো কোঅপস থেকে আপনার সিঙ্গল ফ্যামিলি বা 2 ফ্যামিলি 3 ফ্যামিলি ওগুলো আরো বেটার হবে। সো সেক্ষেত্রে নেইবারহুডটাকে রিসার্চ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ 5-এ আমি যে বলবো যে প্রপার্টি যখন রিসার্চ করা হয়ে গেল কোন নেইবারহুডে থাকবেন, তারপর আপনার যেটা করতে হবে এই ধরনের বাড়িগুলো দেখার ক্ষেত্রে একটা রিয়েলটার আপনাকে ভালো হেল্প করতে পারে নেইবারহুড রিসার্চের সময়। যে আপনার মর্টগেজ পেমেন্টটা কত আসবে সেটা তো আপনি জানেন, এবং তারপর আপনাকে যেটা দেখতে হবে যে ওই এরিয়া থেকে রেন্টাল ইনকাম কত আসছে। রেন্টাল ইনকামটা ক্যালকুলেট করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে পজিটিভ ক্যাশ ফ্লো থাকছে কিনা। কারণ পজিটিভ ক্যাশ ফ্লো ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষ যেটা করে, বাড়ি দেখে অনেক খুশি হয়ে যায়, অনেক কিছু রিসার্চ না করে, তাদের নিজস্ব ডিউ ডিলিজেন্স না করে বাড়িটা কিনে ফেলে। কিন্তু তারপর যখন রেন্টাল ইনকামটা আসা শুরু করে তখন আসলে দেখতে পায় যে তারা পয়সা কামাচ্ছে না, উল্টা আরো পয়সা পকেট থেকে দিতে হচ্ছে। তো ওইটার জন্য বলবো যে ওই নেইবারহুডে যে ভালো একজন রিয়েলটার আছে আপনি তার সাহায্য নিন, তার সাথে গিয়ে বাড়ি দেখেন, বাড়ি দেখে আপনি ওখান থেকে জানেন যে রেন্টাল ইনকাম কেমন হবে, পটেনশিয়াল ইনকাম। ওখান থেকে তারপর আপনি একটা ডিডাক্ট করে দেখেন যে আপনার ক্যাশ ফ্লো আসছে কিনা। আমরা একটা কথা সবসময় বলি যে
ক্যাশ অন ক্যাশ রিটার্ন, যে আপনি যে ডাউনটা দিচ্ছেন, যে ধরেন একটা 500,000-এর বাড়ি কিনবেন, আপনি 100,000 ডাউন দিয়েছিলেন, এখন আপনি 400,000 লোন করেছেন। সো ফর অ্যান এক্সাম্পল, আপনার একটা বাসার থেকে, একটা সিঙ্গেল ফ্যামিলি বাসা, ওখান থেকে ওই নেইবারহুডে আপনার হাইয়েস্ট ভাড়া আসছে আপনার 3,500, আর আপনার মর্টগেজ পেমেন্ট আছে 3,000, তার মানে আপনি ক্যাশ ফ্লো পাচ্ছেন $500, উইচ ইজ গুড, অ্যাটলিস্ট আপনি $500 পাচ্ছেন। সো ওই ক্যালকুলেশনটা সবসময় খুব ইম্পর্টেন্ট, ওই ক্যালকুলেশনটা করে তারপর ডিসিশন নেওয়া ভালো। আরেকটা জিনিস খুব দেখতে হবে যে বাড়িটা আপনি কিনবেন স্পেশালি ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য, ওখানে কি খুব বেশি রেনোভেশনের প্রয়োজন আছে কিনা। কারণ একটা মানুষ যখন নিজের জন্য বাড়ি কিনছে, তখন কিন্তু সে উঠে আস্তে ধীরে বাসা কাজ করতে পারে, এবং তখন অনেক আবেগ কাজ করে যে আমি এইটা বানাবো, ওইটা করবো, এভাবে করব। কিন্তু রেন্টাল প্রপার্টি যখন কিনবেন, তখন খুব বেশি একটা রেনোভেশন লাগবে এমন বাড়িতে গেলে সেটা কিন্তু আপনার লস, কারণ অলরেডি আপনি 100,000 ডাউন দিয়েছেন। সো এই রেনোভেশনের টাকা নিয়েও তো আপনার জন্য রেডি থাকতে হবে। সো ইটস অলওয়েজ বেটার যে আপনি এমন একটা বাড়ি দেখবেন যেখানে খুব মাইনর কাজ, লাইক আপনি একটু পেইন্ট করে নিতে হবে, টুকটাক লাইটস চেঞ্জ করতে হবে, ওই ক্ষেত্রে আপনি কিন্তু অনেকখানি আপনার ইনভেস্টমেন্ট পোর্শনটা বাঁচিয়ে নিতে পারেন। আর সেফ নেইবারহুডটা অনেক ইম্পর্ট্যান্ট, এমন একটা নেইবারহুডে যেতে হবে যেই নেইবারহুডটা সেফ এবং ফ্যামিলি ওরিয়েন্টেড, যেখানে ভালো ফ্যামিলি আসছে ভাড়া নিতে থাকবে। সো ওইটা বিবেচনার একটা বিষয়। জি, রেন্টাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ গুলো একটু শুনবো, রেড ফ্ল্যাগ হিসেবে দেখেন কোনগুলোকে? রেড ফ্ল্যাগ রেন্টাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে যে যাকে আপনি ভাড়া দিচ্ছেন তাকে রিসার্চ না করে ভাড়া দেওয়া। তো আমি আমাদের একটা জিনিস প্রায়ই দেখি যে যখন রেন্ট করতে চান, তখন অনেকেই ওনার যারা আছেন তারা নিজেরাই রেন্টে দিতে চান, যে না আমি একটা সাইন দিয়ে দেব, টেনেন্ট আসবে, আমি ভাড়া দিয়ে দিব। ইনভেস্টমেন্টের কথা বলছি, ইনভেস্টমেন্টের কথাই বলছি, যে ওনার যে আছে সে যখন রেন্টে দিতে চাচ্ছে, তারা অনেকেই সবসময় আপনার রিয়েলটরদের সাহায্যটা নিতে চায় না, নিজেরা দিতে চায়। কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু যারা টেনেন্টরা আসছে তাদেরকে কিন্তু রিসার্চ করে দেখতে পারছে না যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। কিন্তু একজন রিয়েলটর যখন বাসাটা ভাড়া দিয়ে দিচ্ছেন, তার কিন্তু অনেক টুলস আছে, যেই টুলসের থ্রুতে সে একটা টেনেন্ট যে আসছে তাকে দেখে নিতে পারছে যে সে কোথায় কাজ করছে, কত বছর ধরে কাজ করছে, তার ক্রেডিট হিস্ট্রি কেমন, বা সে আগের যে বাড়িগুলোতে ছিল সেখানে ঠিকমতো রেন্ট দিয়েছে কিনা। একজন ল্যান্ডলর্ডের কিন্তু সবচেয়ে বড় ভয় যে তার টেনেন্ট বাসা ভাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে কিনা। ওই জায়গা থেকে বাঁচার জন্য যদি আপনি রিয়েলটরের হেল্প নিতে চান, ডেফিনেটলি নিতে পারবেন, ওইটা তো সবসময় ওপেন। আর ওইটা যদি কোনো কারণে না নিতে চান, নিজেই ওটা করতে চান, তাহলে ডেফিনেটলি সেই টেনেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করুন, তাহলে আপনার ওই ভয়টা আর থাকবে না। জি, যারা আসলে একটু কম টাকা দিয়ে, মানে কম অর্থ দিয়ে শুরু করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, যাদের বাজেট একটু কম? যাদের বাজেট একটু কম, ওই যে বললাম যে দেয়ার আর টু অপশনস। আপনি যখন একটা রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাচ্ছেন, একটা হচ্ছে তো 20% যাদের টাকা আছে, অনেক মানে ভালো ডাউন পেমেন্ট জমানো আছে। আরেকটা অপশন যেটা আছে, যেটা বললাম যে এফএইচ এর রাউটে যেতে পারে, যেখানে 3.5% ডাউন দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে মনে করে রাখতে হবে যে ওই ইউনিটটাতে আপনার অন্তত 1 বছর থাকতে হবে, সেটা এফএইচ এর গাইডলাইন। সো ওই রাউটে ডেফিনেটলি তারা যেতে পারে যারা 3.5% বা কম পোর্শন দিয়ে বাড়িটা কিনতে চাচ্ছে। ট্যাক্স কিংবা আইনি দিকগুলোকে আপনি একটু পরামর্শ দিবেন কিনা? ট্যাক্সের ব্যাপারটা যেহেতু আমি সিপিএ না, সেহেতু আমি একদম এত ক্লিয়ারলি তো বলতে চাই না। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে যে ট্যাক্স বেনিফিটস গুলো পাওয়া যায়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মর্টগেজ ইন্টারেস্ট কিন্তু পুরোটা ট্যাক্স ডিডাক্টেবল। যেই টাকাটা আপনার ইন্টারেস্টে যাচ্ছে মর্টগেজ পেমেন্টের সাথে সাথে, সেটা আপনি ট্যাক্স ডিডাক্ট করতে পারেন। বাড়িতে যে রিপেয়ার্স গুলো করছেন, ওই রিসিটস গুলো যদি আপনি রেখে দেন, তাহলে আপনার সিপিএ এর কাছে কথা বলে এন্ড অফ দ্য ইয়ারে জানাতে পারেন যে এই রিপেয়ার্স গুলো হয়েছে, সেইটার একটা পোর্শন ট্যাক্স ডিডাক্টেবল। বাসার যে মেইনটেনেন্স গুলো হচ্ছে, ধরেন আপনার প্লাম্বার আসছে কোনো কিছু ঠিক করতে, বা আপনি ল্যান্ড মো করছেন, আপনার ল্যান্ডস্কেপিং এর ফিস দিচ্ছেন, ওগুলো ট্যাক্স ডিডাক্টেবল। ইউটিলিটিসের কিছু ইউটিলিটিস আছে ট্যাক্স ডিডাক্টেবল। প্রপার্টি ট্যাক্সের একটা পোর্শন আছে ট্যাক্স ডিডাক্টেবল।
ইনভেস্টরদের জন্য অনেক বড় একটা নতুন যেটা আসছে আপনার বিগ বিউটিফুল বিলস, সো ওখানে অনেক কিছু নতুন করে এসছে যেটা ইনভেস্টরদের ইয়েতে পড়েছে, যেটা ট্যাক্সের অনেক বেনিফিটস পাচ্ছে। অ্যান্ড অন টপ আপনার ডেপ্রিসিয়েশন আপনি ডিডাক্ট করতে পারছেন আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টির থেকে, সেটাও তো ট্যাক্সের একটা বেনিফিট। সো ট্যাক্স ওয়াইজ অনেক অনেক বেনিফিটস পাওয়া যাচ্ছে ফ্রম ইনভেস্টমেন্টস, রেন্টাল ইনভেস্টমেন্টস। নাজনীন মির্জা, আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন দিয়েই শেষ করতে চাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক মন্তব্য করছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাবরি ভাষা তিনি বলছেন, হোয়াট আর দ্য ওয়েবসাইটস অর অ্যাপস টু লুক আপ ফর ডু ব্যাকগ্রাউন্ড চেক ফর টেনেন্টস? মানে টেনেন্টসদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য কোনো ওয়েবসাইট? একটা ওয়েবসাইট আছে NTN, ন্যাশনাল টেনেন্ট নেটওয়ার্ক। ওইটা আমরা রিয়েলটাররা ইউজ করি, বাট আমি 100% শিওর না যে ওটা পাবলিক প্ল্যাটফর্মরা ইউজ করতে পারে কিনা, বাট ডেফিনেটলি আপনারা ওটা দিয়ে চেক করে নিতে পারেন। NTN, ন্যাশনাল টেনেন্ট নেটওয়ার্ক। জি, আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করি যেহেতু চলে আসলো, হোয়াট আর দ্য বেনিফিটস ফর ইনভেস্টার্স? What are the benefits for investors? So investors that the benefits যেটা আমি একটু আগে ট্যাক্সের থ্রুতে বলছিলাম, যে ট্যাক্স যে ডিডাকশনস গুলো আছে, those are the major benefits. আর ভালো একটা টেনেন্ট যদি পেয়ে যান তাহলে তো যেটা আমি বলি যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামাবেন, আপনার যে ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে সেটা আপনার মর্টগেজ আপনার টেনেন্টই পে করছে, অন টপ আপনি যদি ক্যাশ ফ্লোর হিসাবটা আগে থেকে করে নেন তখন তো আপনি দেখছেন যে আপনার পজিটিভ একটা ক্যাশ ফ্লো থাকবে। So those are the benefits. জি, অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে ছিল আজকের মতো। টিভেন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।